আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডে ইউনিট বাংলা ফাইনাল রিভিশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসতে পারে এমন বেশ কিছু প্রশ্ন দেখব এবং প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান আমরা দেখার চেষ্টা করব। তোমরা জানো যে বিগত বছরগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু রিটেন অংশ ছিল, কিন্তু এবার যেহেতু রিটেন থাকছে না, এমসিকিউতে কিন্তু অনেক বেশি মার্কস থাকছে। তো সেই হিসাবে বাংলা ঠিক বিগত বছরগুলোতে কোন ধাঁচের প্রশ্ন এসেছে সেই প্রশ্নের আলোকে আমরা বেশ কিছু প্রশ্ন সমাধান করব এবং দেখার চেষ্টা করব যে কোন অংশগুলো আমাদেরকে পড়তে হবে। তো আশা করি এই ক্লাসটা করলে তোমরা বুঝতে পারবে যে কোন বিষয়গুলো তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে জগন্নাথ শব্দের অর্থ কি। এই টাইপের প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একবার এসেছে। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমরা দেখি যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিন্তু প্রশ্ন আসে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমরা দেখতাম ঢাবিতে অবস্থিত এমন কোনো জায়গা নিয়ে প্রশ্ন আসছে, বা চট্টগ্রামের ক্ষেত্রে আমরা দেখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বা চট্টগ্রামে যারা জন্মগ্রহণ করেছে যে সাহিত্যিকরা তাদের সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসে। জগন্নাথের প্রথম প্রশ্নটা হচ্ছে জগন্নাথ শব্দের অর্থ কি। শব্দের অর্থ কি বিশ্ববিদ্যালয়, নাকি রথ, নাকি দেবতা, নাকি পৃথিবীর প্রভু। প্রশ্নটা বিগত বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছে। এটা সঠিক উত্তর হবে হচ্ছে পৃথিবীর প্রভু। অর্থাৎ আমরা বুঝলাম যে আমাদের শব্দ অর্থ থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে, আমাদের কি করতে হবে, শব্দ অর্থ অংশ ভালো করে পড়তে হবে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। যাওয়ার আগে আমরা বেশ কিছু শব্দ অর্থ দেখব যেগুলো আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে এসেছে। যার মধ্যে প্রথম শব্দ হচ্ছে শালতি। শালতি বলতে কি বোঝায়? ছোট ডিঙি নৌকা। প্রদোষ, প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা। এই প্রশ্নটা অনেকবার এসেছে। আহব, আহব শব্দের অর্থ কি? যুদ্ধ। সওগাত বলতে কি বোঝায়? উপহার। সোপান, সিঁড়ি। বায়স অর্থ কাক। অভিরাম অর্থ সুন্দর। উপরোধ অর্থ অনুরোধ। কোকোনদ অর্থ লাল পদ্মা। রম্ভা অর্থ কলা। অপলাপ অর্থ অস্বীকার। এই শব্দগুলো বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষায় এসেছে। শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করি যে তোমাদের সবার এই শব্দগুলো জানা আছে, একটু দেখে নিবে তোমরা। পরবর্তী প্রশ্ন যাই আমরা। বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের লেখক কি। লেখক কি? টেক্সট বইয়ের বিভিন্ন কবি ও লেখক পরিচিতি থেকে জগন্নাথে প্রশ্ন আসে। কবি ও লেখক পরিচিতি, তাহলে আমাদের অবশ্যই কবি ও লেখক পরিচিতি পড়তে হবে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সিলেবাসভুক্ত যে গল্প কবিতার কবিগুলো আছে সেগুলো তো পড়বে, পাশাপাশি বিভিন্ন কবিতার লেখকদের সম্পর্কে আমরা পড়বো বইয়ে যাদের বর্ণনা আছে। তো বুক তার বাংলাদেশের হৃদয়, এটা কি শামসুর রহমান, এটা শামসুর রহমান লিখছে, নাকি জসিমউদ্দিন, নাকি রবীন্দ্রনাথ, নাকি কাজী নজরুল ইসলাম, কে আসলে লিখেছে? আমরা দেখো শামসুর রহমানের বর্ণনায় যদি আমরা যাই, তিনি কিন্তু কি লিখেছেন, এই বুক তার বাংলাদেশের হৃদয় এটা কিন্তু শামসুর রহমান লিখেছেন। দেখো কি কি লিখেছেন তিনি। প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে ফিরিয়ে ফিরিয়ে দাও ঘাতক কাটা, উদ্ভট, উটের পিঠে চলছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়। এই কাব্যগ্রন্থের নামগুলো আমাদের কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, এগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্নে যাব আমরা। সাহিত্য বিষয়ক পত্রিকা ক্রান্তি এর সম্পাদককে। বিভিন্ন সাহিত্য পত্রিকা আমাদের পড়তে হবে। কি পড়তে হবে? সাহিত্য পত্রিকা। সাহিত্য পত্রিকার সম্পাদক, সাহিত্য পত্রিকার সম্পাদক থেকে আমাদের প্রশ্ন হতে পারে জগন্নাথের যে ইউনিটের ক্ষেত্রে। তো সাহিত্য বিষয়ক পত্রিকা ক্রান্তির সম্পাদক কে ছিল? সুধীন্দ্রনাথ দত্ত, নাকি বুদ্ধদেব বসু, নাকি সঞ্জয় ভট্টাচার্য, নাকি রণেশ দাশগুপ্ত। সঠিক উত্তর এখানে রণেশ দাশগুপ্ত। এখন আমরা বেশ কয়েকটা পত্রিকা দেখব এবং এই সাহিত্য পত্রিকাগুলো সম্পাদক সম্পর্কে আমরা জানবো। দেখো, মাসিক সাহিত্য পত্রিকা ছিল কল্লোল। এই কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস। এই কল্লোল পত্রিকা থেকে আরেকটা প্রশ্ন আমাদের আসে যে জসিমউদ্দিনের কবর কবিতা, কবর কবিতা কিন্তু এই কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কোন পত্রিকায়? কল্লোল পত্রিকায়। আর এই কবর কবিতা আবার কত চরণ বিশিষ্ট ছিল এটাও কিন্তু পরীক্ষায় আসে। 118। বঙ্গদর্শন কি একটি মাসিক পত্রিকা। এই পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সমকাল, সমকাল আমাদের পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। সমকালের সম্পাদক ছিলেন কে? সিকান্দার আবু জাফর। তত্ত্ববোধনী, তত্ত্ববোধনী পত্রিকা সম্পাদনা করতেন অক্ষয় কুমার দত্ত। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ছিল দৈনিক নবযুগ, ধূমকেতু, লাঙল। এগুলো আমাদের একটু ভালো করে মুখস্থ করতে হবে। প্রমোদ চৌধুরী কি করেছিলেন? সবুজ পত্র পত্রিকা সম্পাদনা করেছিলেন। এই সবুজ পত্রে কিন্তু তোমরা যে অপরিচিতা পড়েছো, অপরিচিতা কিন্তু সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক ম্যাশম্যান। এই স্লাইডটা খুব সুন্দর করে আমাদের মুখস্থ করতে হবে। কল্লোলের সম্পাদক দীনেশ রঞ্জন দাস, বঙ্গদর্শনের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,
সমকালের সিকান্দার আবু জাফর, তত্ত্ববোধনী অক্ষয় কুমার দত্ত, কাজী নজরুল ইসলামের তিনটা পত্রিকা আছে, নবযুগ, ধূমকেতু, লাঙল, প্রমোদ চৌধুরীর সবুজপত্র, আর জন ক্লার্ক ম্যাশম্যান হচ্ছে কি সমাচার দর্পণ। আশা করি এই জিনিসগুলো তোমাদের সবারই পড়া আছে, জাস্ট তোমরা পরীক্ষার আগে একটু রিভিশন দিয়ে নিবে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। নন্দন শব্দের সমার্থক শব্দ কি? বিরোচন অংশ থেকে আমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন আসে জগন্নাথে। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে দেখলাম বাগধারা থেকে প্রশ্ন এসেছে জগন্নাথে। বাগধারা থেকে প্রশ্ন আসে, সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসে, বিপরীত শব্দ, এগুলো আমাদের পড়তে হবে। সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো আমরা বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে পড়ার চেষ্টা করব। বিগত যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বিসিএস প্রশ্ন, পাশাপাশি যে কোনো চাকরি পরীক্ষার প্রশ্নগুলো আমরা ভালো করে দেখার চেষ্টা করব। তো নন্দন শব্দের সমার্থক শব্দ কি শৈল, নাকি পুত্র, নাকি আদিত্য, নাকি হিমাংশু? বেশ পরিচিত একটা প্রশ্ন, বিগত বছরগুলোতে এসেছে। নন্দন শব্দের সমার্থক শব্দ হচ্ছে পুত্র। এই যে সমার্থক শব্দের কিছু লিস্ট আমরা এখন বলবো, এই সমার্থক শব্দগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে, একদম ফরজ বলা যায় আমাদের জন্য ভর্তি পরীক্ষায় বসতে গেলে। এই সমার্থক শব্দগুলো আমাদেরকে জানতেই হবে, মুখস্থ অবশ্যই করতে হবে আমাদের। সমুদ্র, সমুদ্র সমার্থক শব্দগুলো আমরা একটু দেখি, যারা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি দাগাই দিচ্ছি। যেমন রত্নাকর, জলধি, বারিধি, বারিশ, অর্ণব, পয়োধি, পারাপার, পারাবার, জলনিধি, এগুলো হচ্ছে সমুদ্রের সমার্থক শব্দ। সূর্য, সূর্যের ক্ষেত্রে আদিত্য, প্রভাকর, মিহির, তপন, অরুণ, দিবাকর, বিভা বসু, বিভাকর, মাতঙ্গ, বালার্ক ইত্যাদি। বায়ু, মলয়, সমীর, মরুত, পবমান, প্রভঞ্জন ইত্যাদি। অগ্নি, পাবক, হুতাশন, সর্বভোগ, কৃষাণু, বৈশ্বানর ইত্যাদি। চন্দ্রর শশী, শশাঙ্ক, হিমাংশু, সুধাকর, এগুলো দেখতে হবে। সোম, নদীর ক্ষেত্রে তরঙ্গিনী, প্রবাহিনী, সরিত প্রভৃতি। এই চারটা অবশ্যই আমাদের একটু মুখস্থ থাকতে হবে। এখান থেকে আমরা সমর্থক শব্দ ইনশাল্লাহ কমন পাবো। পরবর্তী প্রশ্নে যাই আমরা। বিপদের মুখে 18 বছর বয়স কেমন থাকে? কবিতার চরণ থেকে প্রশ্ন আসতে পারে। কি থেকে প্রশ্ন? কবিতার চরণ। এই কবিতাটা কোন কবিতা? 18 বছর বয়স। কে লিখেছেন? সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত, 18 বছর বয়স কবিতা। আমাদের কোন কোন পত্রিকায় প্রকাশিত হয়? ছাড়পত্র পত্রিকায়। কোথায় প্রকাশিত হয়? ছাড়পত্র। এটা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। কোন ছন্দ? মাত্রাবৃত্ত। তো বিপদের মুখে 18 বছর বয়স কেমন থাকে? দুর্বার, ভয়ঙ্কর, অসহায়, অগ্রণী। কি বলা আছে? যে বিপদের মুখে এ বয়স অগ্রণী। আমরা কবিতার চরণটা একটু দেখি। তবু 18ই শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। কিসের মধ্যে বাঁচে? দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে চলতে এ বয়সে যায় না থেমে। তাই এ বয়সে নেই কোনো কি সংশয়, এ দেশের বুকে 18 আসুক নেমে। 18 আসুক নেমে মানে কি? 18 বছর বয়সে যে তারুণ্য, যে জৈবন শক্তি, সেটার আশা কবি করেছেন যে সকল বয়সের মানুষের মধ্যে যেন এই জৈবন শক্তি আসে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই আমরা। যদি সৌন্দর্য সৃষ্টি করতে পারো তবে অবশ্যই ছবি আঁকবে। কোন ধরনের বাক্য? জটিল বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য, সংযুক্ত বাক্য। বাক্য থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতেছে, আমাদের বাক্যগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। দেখো, যদি সৌন্দর্য সৃষ্টি করতে পারো তবে, তো যদি তবে যেহেতু আছে, তাহলে আমাদের এটা কি? দুইটা অংশ যদি তবে দিয়ে যুক্ত আছে, তাহলে আমাদের এটা জটিল বাক্য। আমরা একটু দেখি বাক্যগুলো সম্পর্কে। দেখো, সরল বাক্য কোনগুলা? যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, একটি মাত্র সমাপিকা, যেমন পাখিগুলো নীল আকাশে উঠছে, একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে। জটিল বাক্য, যে, সে, যারা তারা, যিনি তিনি, যারা তারা, যা তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যবি তবে যদিও সেহেতু যত তত প্রভৃতি সাপেক্ষ যোজক নিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে তখন থেকে কি বলে? জটিল বাক্য বলে। অর্থাৎ এক পাশে যা থাকলে আর এক পাশে তা থাকতেছে, এক পাশে যদি থাকলে আর এক পাশে তবে, এক পাশে যারা থাকলে আর এক পাশে তারা। তো এগুলো দেখলেই আমরা খুব সহজে বুঝবো। আর যৌগিক বাক্যের ক্ষেত্রে কি? দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়। যোজক অর্থাৎ দুইটা বাক্যকে পৃথক করে। কি কি পৃথক করে? এবং ও আর পৃথক করে বা যুক্ত করে। দুইটা বাক্যকে হয়তো কানেক্ট করবে, না গেলে কি করবে? পৃথক করবে। এবং ও আর, অথবা, বা, কিন্তু, এগুলো থাকলে কি হয়? এগুলো যোজক দিয়ে যৌগিক বাক্যে ব্যবহৃত হয়। ওকে। আলপনা শব্দটি কোন ধরনের শব্দ? হিন্দি, সংস্কৃত, আরবি, ফার্সি? কোন ভাষার শব্দ? এই প্রশ্ন আমাদের জগন্নাথের জন্য গুরুত্বপূর্ণ। এইটা কোন ভাষার শব্দ?
কোন ভাষার শব্দ? এই টাইপের প্রশ্ন আমাদের জগন্নাথের জন্য গুরুত্বপূর্ণ। এখন এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করব? আমরা বিগত বছরগুলোর প্রশ্নগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করব। তো আলপনা শব্দটি হচ্ছে আমাদের সংস্কৃত ভাষার শব্দ। বিভিন্ন শব্দ এখানে দেওয়া আছে, দেখো। তৎসব মানে কি? সংস্কৃত। তৎসম শব্দ কোনগুলো? চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, জল, বায়ু, কৃষ্ণ, সূর্য, মিত্র, জীবন, মৃত্যু, বৃক্ষ, লতা, নারী, পুরুষ ইত্যাদি, এগুলো হচ্ছে তৎসম শব্দ। অর্ধ তৎসব দেখো: গিন্নি, জ্যোৎস্না, কৌশিক, গতর, বোস্টাম, নিমন্ত্রণ, পুরুত, কেষ্ট, খিদে ইত্যাদি। তদ্ভব: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, হাতি। তদ্ভব থেকে আমাদের প্রশ্ন আসে। দেশি শব্দ দেখো: পুরি, পেট, চুলা, কোলা, ডাব, টোপর, ঢেকে ইত্যাদি। আরবি ভাষার শব্দ: আল্লাহ, হারাম, হালাল, হজ, জাকাত, ঈদ, উকিল, কলম, নগদ, বাকি, আদালত ইত্যাদি। ফার্সি শব্দ: ফার্সি শব্দ হচ্ছে খোদা, দোজক, নামাজ, রোজা, চশমা, তারিখ, তোশক, দোকান, কারখানা, আমদানি, জানোয়ার ইত্যাদি। ইংরেজি ভাষার শব্দ কোনগুলো? চেয়ার, টেবিল, কলেজ, স্কুল, পেন্সিল, ব্যাগ, ফুটবল, ক্রিকেট, হাসপাতাল, বাক্স, বোতল ইত্যাদি। বাক্স, বোতল ইত্যাদি। পর্তুগিজ শব্দ দেখো: আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। এগুলো পরীক্ষায় আসে। ফরাসি: কুপন, ডিপো, রেস্তোরাঁ, আতেল, কার্তুজ ইত্যাদি। ওলন্দাজ: হরতন, ইস্কাপন, রুইতন, টেক্কা, তুরুপ ইত্যাদি। তুর্কি: চাকর, চাকু, তোপ, দারোগা। হিন্দি: পানি, ধোলাই, লাগাতার, সমঝোতা, হালুয়া। পাশ কাটানো বাগধারার অর্থ কি? বাগধারা থেকে প্রশ্ন জগন্নাথে আসবে। অতিক্রম করা, সময় ক্ষেপণ করা, এড়িয়ে যাওয়া, দায়িত্ব না নেওয়া। পাশ কাটিয়ে কোনো কিছু তোমাকে বলছে, তুমি পাশ কাটিয়ে চলে গেলা। পাশ কাটিয়ে মানে কি? ওটা ফেলে দিয়ে চলে গেছে এমন কিছু তা না। কি করা? তুমি ওটা এড়িয়ে গেছো। পাশ কাটানো অর্থ কি? এড়িয়ে যাওয়া। বেশ কিছু শব্দ বাগধারা আমরা এখানে অ্যাড করার চেষ্টা করেছি, যে বাগধারাগুলো বিগত বছরে এসেছে, দেখো। অকাল কুষ্মান্ডু অপদার্থ বা অকেজো বোঝায়। অক্কা পাওয়া, মারা যাওয়া। অগস্ত্যা যাত্রা, চিরদিনের জন্য প্রস্থান। অগাধ জলের মাছ কি? সুচতুর ব্যক্তি। অর্ধচন্দ্র, গলা ধাক্কা দেওয়া। অন্ধের নড়ি, একমাত্র অবলম্বন। অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা। অগাধ জলের মাছ, খুব চালাক। অদিষ্টের পরিহাস, বিধির বিড়ম্বনা। অষ্টরম্ভা কি? ফাঁকি। অথই জলে পড়া, খুব বিপদে পড়া। অকুল পাথার, ভীষণ বিপদ। অনুরোধে ঢেকে গেলা। অনুরোধে কি? দুরূহ কাজ সম্পূর্ণ করতে সম্মতি দেওয়া। অদৃষ্টের পরিহাস, ভাগ্যের নিষ্ঠুরতা। অরণ্যের রোদন, নিষ্ফল আবেদন। অমাবস্যার চাঁদ, দুর্লভ বস্তু। পরবর্তী অংশে যাই আমরা। নিচের কোনটিতে বিশেষ অর্থে প্র উপসর্গটি ব্যবহৃত হয়েছে? বিশেষ অর্থে প্র উপসর্গটি ব্যবহৃত হয়েছে কোন শব্দে? প্রযত্ন, প্রশাসন, প্রমাণ, প্রদান। কি হবে? প্রযত্ন। দেখো, উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এই প্রশ্ন আমাদের আসবে। কোন অর্থে প্রযুক্ত হয়েছে? কোন অর্থে প্রযুক্ত হয়েছে? এই টাইপের প্রশ্ন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা বেশ কিছু শব্দ দেখবো যেগুলো বিগত বছরগুলোতে এসেছে। আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো। পরাজয়, বিপরীত। পরাবাস্তব, অতিশয়। পরিত্যাগ, সম্পূর্ণ। পরিপন্থী, বিপরীত। তুমি যদি শব্দটার অর্থ বুঝো তাহলে কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা উত্তর করা কিন্তু খুবই সহজ। আগে তোমাকে শব্দের অর্থটা বুঝতে হবে। তুমি যদি শব্দের অর্থই না বুঝো তাহলে কিন্তু এই উত্তর করা কঠিন আছে। পাতিহাস, ছোট। প্রগতি, প্রকৃষ্ট, প্রকপ, প্রচণ্ড। প্রতিধ্বনি, তুল্য। প্রতিহিংসা, পাল্টা। বিভূই, ভিন্ন। বিজ্ঞান, বিশেষ। বেআইন, বহির্ভূত। ভরপেট, পূর্ণ। ভরজোয়ার, চূড়ান্ত। অবোধ, অল্প। এই যে বিজ্ঞান, বিভূই, এখানে আবার দেওয়া আছে সম্মুখ, অভিমুখে, সংযোজন, একত্র, সুদিন, ভালো, সুকৌশল, চমৎকার। অকাজ, অনুচিত। হাবাত, অভাব। অপসংস্কৃতি, বিকৃত। অপকর্ম, মন্দ। অনুগমন, পিছনে অনার সৃষ্টি, বাজে। অত্যাচার, অতিরিক্ত। এই চার্টগুলো তোমাদের পড়তে হবে। এর পাশাপাশি তোমাদের যে বই আছে সেই বইয়ের যে বিষয়গুলো দেওয়া আছে বা বিগত বছরে এসেছে এগুলো অবশ্যই তোমরা পড়বা। পরবর্তী প্রশ্নে যাই আমরা। নিচের কোন বাক্যে বিশেষণের ভুল প্রয়োগ আছে? বিশেষণের ভুল প্রয়োগ। অর্থাৎ বিশেষণ ক্ষেত্রে আমরা কি জানি যে বিশেষণ কি করে? বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, ত্রুটি, এইসব বিষয় নিয়ে বর্ণনা করে, সংখ্যা, পরিমাপ, এগুলো। এখন আমরা দেখি। সুন্দর জামা, হ্যাঁ, জামাকে কি বলেছে? সুন্দর। জামার বিশেষণ। ওকে। সে কথা জোরে বলে, সে কথা জোরে বলে, কেমন হলো এটা? এটা কি হবে? সে কি হবে? জোরে কথা বলে। জোরে কথা বলে। জোরে কথা বলে। তাহলে এখানে কি ভুল প্রয়োগ আছে? নীল আকাশ, এই আকাশ বিশেষ্য, তার বিশেষণ এটা। তিনি পণ্ডিত লোক, লোক বিশেষ্য, তার বিশেষণ এটা। কিন্তু এখানে একটু ভুল দেওয়া আছে। তাহলে সে কথা জোরে বলে না বলে কি হবে? সে জোরে কথা বলে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। সমাজের বিধি ব্যবস্থা আমদিগকে তাহাদের অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক রাখিয়াছে। এই রচনাটি কোন, এই বাক্যটি কোন রচনার
অন্তর্গত। এটা কি হৈমন্তী একুশের গল্প, জৈবনের গান, নাকি অর্ধাঙ্গী? এই লাইনটা পাবো আমরা অর্ধাঙ্গী রচনায়। অর্ধাঙ্গী তোমাদের 26-27-এর সিলেবাসের গল্পগুলো কিন্তু একবার রিডিং পড়তে বলেছিলাম, সেখানে এই অর্ধাঙ্গী রচনায় তোমরা এই লাইনটা পাবে। পরবর্তী প্রশ্ন, অপরিচিতা গল্পে কোন বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়? যৌতুক প্রথা, পুরুষের লাঞ্ছনা, নতুন নারীর আগমন, পরিবারতন্ত্রের জয়। অপরিচিতা গল্পের পাঠ পরিচিতি পড়বা। পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি পড়লে আমরা খুব সুন্দর করে দেখতে পাবো যে শেষের দিকে বলা আছে কিন্তু যে কি হয়েছে এই গল্পে, নতুন নারীর আগমনের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। নতুন নারীর আগমন আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। গল্পের কথক অনুপম 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্বরহিত, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। তাকে দেখলে আজও মনে হয় কি সে যেন মায়ের কোল সংলগ্ন শিশু শিশু মাত্র। তার বিবাহ উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। এই প্রশ্নটাও কিন্তু এসেছে যে অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি। শীর্ষ মুহূর্তে কোনটি? এই যে শম্ভুনাথ বাবুর কন্যা সম্প্রদানে যে অসম্মতি, এটাই হচ্ছে কি গল্পটির শীর্ষ মুহূর্ত। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছে সেই অঘটন সংঘটনের কথাটা। বিয়ের লগ্ন যখন প্রস্তুত তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আশু আবির্ভাবটি সংকেতবহ করে তুলেছে। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষ অংশে কল্যাণীর শুচিশুভ্র আত্মপ্রকাশ ও ভবিষ্যতে নতুন নারীর আগমনের ইঙ্গিতে পরিসমাপ্ত। তাহলে কি হয়েছে? নতুন নারীর আগমনের দিকটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আরো যে তথ্যগুলো দরকার, এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সবুজ পত্র। কোন পত্রিকা? সবুজ পত্র। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। পরবর্তী প্রশ্নে যাই আমরা। উচ্ছৃঙ্গ শব্দের অর্থ কি? প্রশ্নটা এসেছে শব্দ অর্থ থেকে। কি থেকে? শব্দ অর্থ। কোন শব্দ অর্থ? এই শব্দ অর্থ পাবো আমরা কোথায়? বিলাসী গল্প যদি পড়ি, বিলাসী গল্পে এই শব্দ অর্থটা আমরা পাবো। এটা কি উচ্ছন্ন, উৎসব, নাকি উচ্ছৃঙ্খল, নাকি উৎসর্গ? এটা সঠিক উত্তর হবে উৎসর্গ। আমরা শব্দ অর্থগুলো দেখি। দেখো, এই যে ভোজে উৎসর্গ দ্বারা কি বোঝাইছে? মৃতের আত্মার সদ্গতি কামনা করে ব্রাহ্মণকে যে ভোজ্য উৎসর্গ করা হয় তা। এর পাশাপাশি আছে বহুদর্শী বলতে কি বোঝায়? জ্ঞানী। বাঙালির বিষ মানে কি? লেখক ব্যঙ্গার্থে বলতেছেন বাঙালির ক্রোধ, বিদ্বেষ ইত্যাদি মুখের বাক্যের মধ্যে সীমাবদ্ধ এবং কি ক্ষণস্থায়ী। তা সাপের বিষের মতো কি অব্যর্থভাবে কার্যকর নয়। পিণ্ডি কি? শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃতের উদ্দেশ্যে দেওয়া চালের গোলাকার ডেলা। পরবর্তী প্রশ্নে যাই আমরা। কাকে দেখে মজিদের মনে শাস্তি বিধানের ইচ্ছা নিষ্ঠুরভাবে শানিত হয়? দেখো, লাল সালু আর সিরাজউদ্দৌলা থেকে আমাদের প্রশ্ন আসবে। এখন লাল সালু আর সিরাজউদ্দৌলা আমরা ইতোপূর্বে বহুবার পড়েছি। এখন আর লাইন বাই লাইন পড়ার কিন্তু আমাদের সময় নেই। আমাদের কি করতে হবে? বিগত বছরগুলোর যে প্রশ্ন এসেছে এগুলো অবশ্যই রিভিশন দিতে হবে। এর পাশাপাশি গল্পের যে উল্লেখযোগ্য ঘটনা অর্থাৎ বিভিন্ন চরিত্র সম্পর্কে বর্ণনা করা আছে, সেই চরিত্রগুলো আবার একবার দেখতে হবে। আমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখলে আশা করা যায় এখান থেকে আমরা জগন্নাথে কমন পাবো ইনশাল্লাহ। তো কাকে দেখে মজিদের আসলে মনে শাস্তি বিধানের ইচ্ছা জেগেছিল? কাকে দেখে? রহিমাকে, আমেনাকে, জমিলাকে, নাকি তানভীরকে? কাকে দেখে? আমেনাকে। আমেনাকে ছিল খালেক ব্যাপারীর স্ত্রী ছিল। খালেক ব্যাপারী। তো খালেক ব্যাপারীর স্ত্রী কয়জন ছিল? দুইজন। একজন হচ্ছে কি আমেনা ছিল বড় বউ, আর তানু বিবি কি ছিল? ছোট বিবি, ছোট বউ। তানু বিবি। ওকে। এরকম বেশ যে চরিত্রগুলো আছে এই চরিত্রগুলো সম্পর্কে আমাদের একটু জেনে রাখতে হবে। জমিলা কে ছিল? জমিলা ছিল মজিদের দ্বিতীয় স্ত্রী। আমেনা ছিল কি? ওই রহিমা ছিল কি? রহিমা ছিল হচ্ছে মজিদের প্রথম স্ত্রী। নবাবের পতন হলে কার জন্য সিপাহ সালার পদ নির্দিষ্ট থাকার কথা বলা হয়েছে? কার জন্য? রায়দুল্লাহ, উমিচাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ। এটাও কিন্তু বিগত বছরের প্রশ্ন। বিগত বছরের প্রশ্ন পড়লে এটা পারা উচিত। কার জন্য? রায়দুল্লভ নাকি উমিচাঁদ? উমিচাঁদকে কি বলা হয়েছে বলো তো? উমিচাঁদকে বলা হয়েছে কি যে খুব অর্থলোভী। অর্থলোভী। ও কি বলেছিল যে অর্থ কি তার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়ে বড়। ভগবানের দাদামশাইয়ের চেয়ে বড়। ভগবানের দাদামশাইয়ের চেয়ে বড়, এই কথা কিন্তু উমিসাদ বলেছিল। কিন্তু সিপাহ সালারের পদ নির্দিষ্ট থাকার কথা বলা হয়েছে কার জন্য? রায়দুল্লাভ। এটা হচ্ছে সঠিক উত্তর, রায়দুল্লাভ। আর অমিজাত থেকে কিন্তু এই প্রশ্ন আসে যে আসলে খুব অর্থলোভী চরিত্র ছিল। কোনটি দেশি বাংলা শব্দ? একটু আগে আমরা দেখলাম দেশি বাংলা শব্দ কোনটা? গিন্নি না, দোকান না, চর্মকার না। দেশি বাংলা শব্দ হচ্ছে বাতাসা। বাতাসা এটা কি বাংলা শব্দ? দেখো, তৎসম শব্দ দেওয়া আছে চন্দ্র, সূর্য, নক্ষত্র। মাত্র আমরা দেখলাম অর্ধ তৎসম গিন্নি, জ্যোৎস্না, কুশির।
তদ্ভাবে হাত পা নাক কান। দেশি শব্দের মধ্যে কুলা আছে, ডাঙ্গর আছে, ঢেকি আছে, পাশাপাশি বাতাসাও কি দেশি ভাষার শব্দ। যাদের শাসনে হলো সুন্দর কুসুমিতা মনোহার, এখানে বিশেষণ আছে কতটি? যে শাসনের হিসাবে বিশেষণ কতগুলো আছে? সুন্দর একটা, কুসুমিতা একটা, মনোহরা একটা, তাহলে কয়টা বিশেষণ আছে এখানে? তিনটা বিশেষণ। খুবই সহজ একটা প্রশ্ন ছিল, তিনটা বিশেষণ। তাহলে আমরা কি বুঝলাম? যে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে কিন্তু জগন্নাথের প্রশ্ন আসবে আমাদের। সে অপরাধ করেনি, নেতিবাচক বাক্যটির অস্তিবাচক। আমরা কি শিখেছিলাম? যখন অস্তিবাচক করতাম, অস্তিবাচক বাক্য কি কখনো না থাকবে না? কি হবে না? অস্তিবাচকে কখনো না থাকবে না। আর নেতিবাচকে কি হবে? নেতিবাচক বাক্যে না থাকবে। এখন বলেছে সে অপরাধ করেনি, না আছে, এটা কি নেতিবাচক? এখন অস্তিবাচক করতে গেলে কি না আমাদেরকে উঠাই দিতে হবে। তাহলে না যেগুলো আছে সেগুলো আগেই বাদ। নয় আছে, এটা বাদ, এটা বাদ, এই দুইটা আগে দিয়ে বাদ। সে অপরাধ করেছে, বলেছে অপরাধ করিনি। এখন আমরা যদি বলি অপরাধ করেছে, তাহলে কি হলো? হলো না, এটাও ভুল। দেখো, সে নিরপরাধ, এটা সঠিক উত্তর। নিরপরাধ মানে কি? সে অপরাধ করে নি। ঠিক পাশাপাশি অস্তিবাচক নেতিবাচকের পাশাপাশি আমাদের কিন্তু প্রশ্নবোধক বাক্য থেকে প্রশ্ন আসতে পারে। প্রশ্নবোধক বাক্য। তো প্রশ্নবোধকের বাক্যের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রশ্নবোধক বাক্যে যদি, বাক্যে যদি না থাকে, এই না শব্দটা থাকে, তাহলে কি করব? থাকে, তবে না কি করতে হবে? না বাদ দিতে হবে, বাদ দিতে হবে। এই না শব্দটা থাকলে না বাদ দিতে হবে। আর না যদি না থাকে, না যদি না থাকে, তবে কি করতে হবে? তবে না আনতে হবে। তো এটা কিন্তু আমরা এইচএসসি তে পড়ে এসেছি, এই জিনিসগুলো আমাদের একটু পড়তে হবে। এইচএসসির প্রশ্নের এইচএসসির অনেক টপিক থেকে কিন্তু জগন্নাথের প্রশ্ন আসতে পারে। আই টুক হিম টু বি এ ম্যান অফ টেস্ট বাক্যটির যথাযথ বাংলা অনুবাদ কি? অনুবাদ থেকে প্রশ্ন আসতে পারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে। আমি তাকে একজন মজার মানুষ হিসেবে গ্রহণ করেছিলাম, না এটা না। আমি মনে করলাম তিনি বোধহয় মজার মানুষ, এটাও না। আমি তাকে একজন সংস্কৃতিবান মনে করেছিলাম, এটাও না। তবে হচ্ছে আমি তাকে একজন রুচিশীল মানুষ বলে মনে করেছিলাম। সম্বোধনের পরে কি বসে? কোথা থেকে প্রশ্ন এসেছে? বিরাম চিহ্ন থেকে প্রশ্নটা এসেছে, বিরাম চিহ্ন। তো সম্বোধনের পরে কি বসে? ড্যাশ, সেমিকোলন, বিস্ময়সূচক চিহ্ন, কমা। কি বসে সম্বোধনের পরে? কমা বসে। দেখো, বেশ কিছু আহ, বিরাম চিহ্ন নিয়ে আমরা একটু আলোচনা করেছি। এখানে দেখো, স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার জন্য কি হয়? সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন কি, সোহাগ ক্রিকেট পছন্দ করে, আমি ফুটবল পছন্দ করি। বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কি হাইফেন ব্যবহৃত হয়? এক বাক্যে পরিণত করতে গিয়ে কি করলাম? সেমিকোলন। আর একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন ব্যবহার করলাম আমি। আর দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে ড্যাশ ব্যবহৃত হয়। যেমন, এই ব্যাখ্যা করে দিলাম আমি। বাংলাদেশ জয়লাভ করেছে, বিজয়ের আনন্দে দেশের মানুষ উচ্ছ্বসিত। পরের অংশে যাই আমরা। কোন বানানটি অশুদ্ধ? অশুদ্ধ বানান কোনটা এখানে? ব্যায়াম ঠিক আছে, গবেষণা ঠিক আছে, মুহূর্ত ঠিক আছে, পানিনি। পানিনি বানানটা কি এখানে? ভুল আছে। পানিনি বানানটা দন্তান্ন হবে না, মূর্ধন্য হবে। দেখো, এখানে বেশ কিছু বানান দেওয়া আছে, এর মধ্যে এই পরিপক্ক বানানটা তোমরা একটু ঠিক করে নিবা। পরিপক্ক বানানে কয় বয় হবে, কয় কয় হবে না, কয় বয় হবে। এই বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ। কি কি বানান আছে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ? অনুষঙ্গিক, আনুষঙ্গিক, অভ্যন্তরীণ, মুমূর্ষ, বিভীষিকা, নির্নিমেষ। মুহুর্মুহু বানানটা খেয়াল করতে হবে। মুহুর্মুহু বানানে কি? সবগুলো হ্রস্ব, সবগুলো হ্রস্ব। দুরবস্থা, অদ্যপি অনেক জায়গায় থাকে, অদ্যপি হবে না, কি হবে? অদ্যাপি হবে। আকাঙ্ক্ষা তো সবসময় আসে পরীক্ষায়। অতিথি, ইতপূর্বে আর ইতোমধ্যে, দুইটা বানান একটু খেয়াল করতে হবে। কৌতূহল বানানটা দেখতে হবে। নিশিথিনী দেখতে হবে, তিতিক্ষা দেখতে হবে, নিপীড়িত দেখতে হবে, প্রতিদ্বন্দ্বী দেখতে হবে, পিপীলিকা দেখতে হবে, ফার্নিচার দেখতে হবে, মরুদ্যান দেখতে হবে, মরীচিকা দেখতে হবে, মুহূর্ত দেখতে হবে, নিরীক্ষণ দেখতে হবে, পাষাণ দেখতে হবে। উপর্যুক্ত সবগুলো বানানই কম বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সখাত সলিলে বাগধারাটির অর্থ কি? দুঃখে কষ্টে পড়া, পানির গভীরে যাওয়া, স্বীয় কর্মের ফল ভোগ, বিনা দোষে শাস্তি পাওয়া। বাগধারা থেকে জগন্নাথের প্রশ্ন আসে। কি থেকে?
বাগধারা থেকে জগন্নাথের প্রশ্ন আসে। দুঃখ কষ্টে পড়া হবে না, পানির গভীরে যাওয়া হবে না, বিনা দোষে শাস্তি হবে না, কি হবে? স্বীয় কর্মের ফল ভোগ। জুলমত শব্দের অর্থ কি? শব্দ অর্থ থেকে জগন্নাথের প্রশ্ন আসে। জুলমাত অর্থ কি? জুলুমের ধন না, অত্যাচারিত না, সজ্ঞিতি না, কি হবে? জুলমাত শব্দের অর্থ কি? অন্ধকার। আসমান ও আসবাব শব্দ দুটি যথাক্রমে, দেখো শব্দ থেকে প্রশ্ন আসবে, কোন ভাষার শব্দ, এই প্রশ্ন আমাদের আসবে। এখন এর জন্য আমাদের কি করতে হবে? বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। আসমান কোন ভাষার শব্দ? আসমান হচ্ছে ফার্সি ভাষার শব্দ। তাহলে আমরা অপশনে দেখি কোথায় ফার্সি আছে প্রথমে। এই দুইটাই নাই, মানে এই দুইটা বাদ। এখানে ফার্সি আছে, গুড। এখানে ফার্সি আছে, তাহলে দুইটা হইতে পারে। এখন আমরা দেখি পরবর্তী, আসবাব কি আরবি ভাষার শব্দ? তাহলে এখানে কি তুর্কি বাদ হয়ে যাচ্ছে। ফার্সি ও আরবি, ফার্সি ও আরবি। পরবর্তী প্রশ্নে যাই আমরা। হাভাতে শব্দের অর্থ কি? হাভাতে মানে কি? ভাতের অভাব। ভাতের অভাব, অভাব বোঝাইলে আমাদের কি হচ্ছে? অব্যয়ীভাব সমাস। তাহলে কি হবে এখানে? অব্যয়ীভাব সমাস। দেখো, অভাবের অব্যয়ীভাব সমাস একটু দেখাই। অভাব বুঝাইলে আমরা কি জানি? অব্যয়ীভাব সমাস হয়। যেমন নিরামিষ কি? আমিষের অভাব। নির্লজ্জ, লজ্জার অভাব। নির্জন, জনের অভাব। বিশ্রী, শ্রীর অভাব। গরমিল, মিলের অভাব। দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। হাভাত, ভাতের অভাব। আলুরি, নুনের অভাব। অভাব বোঝাইতে কি হয়? অব্যয়ীভাব সমাস হয়। জোড় এবং জোর শব্দ দুইটি পার্থক্যের যথার্থ কারণ কি? জোড় মানে কি? জোড়া। জোড়া মানে কি? ওই দুই। আর এই জোর মানে কি? কোনো কিছুতে কি গুরুত্ব দেওয়া, গুরুত্ব প্রদান। এই জোর মানে কি? গুরুত্ব প্রদান। এখন আমরা দেখি, জোর বিজোর। জোর সাঁকো, জোড়া সাঁকো হয় না। জোড়া সাঁকো মানে দুই হইতে গেলে কি হবে? জোড়া হওয়া লাগবে। তাহলে এটা ভুল। জোড় হাত আর মানিক জোড়। জোড় পুকুর, জোরদারি, জোড়া গলা। জোড়া তো হয় নাই, দুইটা আমরা বাদ দিয়ে দিলাম। পাশাপাশি দেখো, জোড় পুকুর, মানিক জোড়। মানিক জোড়, মানিক জোর হয় না। মানিক জোর হয় না, কি হয়? মানিক জোড়। মানিক জোড় মানে দুইজন, মানিক জোড় হবে, তাহলে কি? দুইজন। জোড় পুকুর মানে কি? দুইটা পুকুর। আর জোর দাবি মানে কি? গুরুত্ব প্রদান করতেছে, এই দাবিটার আসলে কি? গুরুত্বপূর্ণ দাবি। তাহলে সঠিক উত্তর কি? জোড় পুকুর আর জোর দাবি। পরবর্তী প্রশ্নে যাব আমরা। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশ? ধূমকেতু কি উপন্যাস, নাকি কবিতা, নাকি পত্রিকা, নাকি ছোট গল্প? কি হবে? ধূমকেতু উপন্যাসও না, কবিতাও না, ছোট গল্প নাকি? ধূমকেতু কি তার পত্রিকা। দেখো, কাজী নজরুল ইসলাম সম্পাদিত তিনটা পত্রিকা কি? ধূমকেতু, লাঙল আর দৈনিক নবযুগ। এই তিনটাই হচ্ছে কি তার পত্রিকা। বরকত গারো উচ্চারণে কি বলে? প্রশ্নটা এসেছে ফেব্রুয়ারি 1969 থেকে। ফেব্রুয়ারি 1969 থেকে। তো বরকত গারো উচ্চারণে কি বলে? জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, নাকি অবিনাশী বর্ণমালা, নাকি বাংলাদেশ দীর্ঘজীবী হোক? বরকত গারো উচ্চারণে বলে অবিনাশী বর্ণমালা। নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব ড্যাশ ড্যাশ উদার। প্রশ্নটা এসেছে বিদ্রোহী থেকে। বিদ্রোহী, এটা কি? কবিতার চরণ থেকে। কবিতার চরণ থেকে। নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। কি হবে? আনিব শান্তি শান্ত উদার। এখানে শান্তি কোথায় আছে? শান্তি নাই, প্রথমটা বাদ। শান্তি শান্ত উদার, এই যে সঠিক উত্তর পেয়ে গেছি আমরা, বি নাম্বার। তোমার মায়ের নাম কি? এই সরল প্রশ্নবোধক বাক্যটির যথাযথ কি করতে হবে? জটিল রূপ কোনটা? জটিল রূপ। তোমার মায়ের নাম কি, তাহলে কি? প্রশ্নবোধক কিন্তু অবশ্যই রাখতে হবে, জটিল করতে বলছে। প্রশ্নবোধক কিন্তু বাদ দিলে হবে না। তাহলে প্রশ্নবোধক নাই যেগুলো, ওগুলো আগেই বাদ। প্রশ্নবোধক নাই মানে কি? ওগুলো আগেই বাদ। তোমার যিনি মা তার নাম কি? এটা সঠিক উত্তর, এটা সঠিক উত্তর। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, পংক্তি রচয়িতাকে, এটা কি দেওয়া, কোথা থেকে নেওয়া হয়েছে? 18 বছর বয়স। 18 বছর বয়স, 18 বছর বয়স কে লিখেছে? সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য। বিলাসী ভয়ে নীলবর্ণ হয়ে গেল কেন? বিলাসী কখন নীলবর্ণ হয়ে গেছিল? যখন ওই যে অনেকগুলো লোকজন, ন্যাড়া সহ 10-12 জন একসাথে গিয়ে বীরদর্পে গিয়ে তাদেরকে আহ, বাড়ি থেকে বের করে দিতে গেছিল, বিলাসীকে মারধর করতে গেছিল, তখনই কিন্তু বিলাসী ভয়ে নীলবর্ণ হয়ে গেছিল। কারণ কি? হাতে লাঠি, হাতে লোক দেখে সে ভয়ে নীলবর্ণ হয়ে গেছিল। এবার আমরা পরবর্তী সেটে যাব। দেখো, রেইনকোট গল্পে বর্ণিত জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য? রেইনকোট থেকে প্রশ্ন এসেছে আমাদের। রেইনকোটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের সব সময় মাথায় রাখতে হবে। রেইনকোটের কথক কে? নুরুল হুদা। নুরুল হুদা। তার স্ত্রীর নাম কি ছিল? আসমা। আর
মুক্তিযোদ্ধা কে ছিল? মিন্টু, যার রেইনকোট নিয়েই কিন্তু ঘটনা। এর পাশাপাশি বেশ কিছু ঘটনা আছে যে এই যে ছোট গল্প যখন আমরা পড়ি তখন দেখবা যে টোটাল 10টা আলমারি আনার কথা ছিল একবার, তাদের একদম গল্পের শেষের দিকে। তো এই 10টার মধ্যে কি ছিল? অফিসের জন্য 3টা, অফিসের জন্য 3টা, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফির জন্য 2টা করে, টোটাল 2টা করে 6টা, আর ইংরেজির জন্য একটা, ইংরেজির জন্য একটা। তাহলে 6 আর 3 9 আর 1 10, টোটাল 10টা আলমারির কথা বলা আছে। এই আলমারি থেকে কিন্তু প্রতিবার কম বেশি প্রশ্ন আসে, এগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের। তো এখানে জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য ছিল? এটা জার্মানি, ইংল্যান্ড, রাশিয়া, পাকিস্তান, কোথাকার ছিল? রাশিয়ার ছিল, রাশিয়া। আমরা একটু দেখি, দেখো গুরুত্বপূর্ণ কিছু শব্দ অর্থ ছিল রেইনকোটের। প্রথম ছিল কি? সাব সার্ভিস অ্যাক্টিভিটিস। সাব সার্ভিস অ্যাক্টিভিটিস বলতে বোঝায় কি? রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড। মুক্তিযোদ্ধাদের তৎপরতাকে পাকিস্তানি সরকার ও তাদের সমর্থকরা 71 সালে একে কি বলেছে? সাব সার্ভিস অ্যাক্টিভিটিস। ক্র্যাকডাউনের রাত বলতে 1971 সালের 25শে মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও গণহত্যা পরিচালনা করে, সেই রাতের কথা বলা হয়েছে। রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আর আমাদের কি? জেনারেল মনসুর। তাহলে জেনারেল উইন্টার কোথায় ছিল? রাশিয়ায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচন্ড শীতের কবলে পড়ে হিটলারের বাহিনী রুশ বাহিনীর হাতে পর্যুদস্ত হয়েছিল। বাংলাদেশের প্রবল বর্ষায় তেমনি বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী। এখানে সেই বিষয়টিকে তুলনা করা হয়েছে। মিসক্রিয়ান্ট, দুষ্কৃতকারী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সরকার ও তার সেনাবাহিনী এই শব্দটি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে হেয় করার জন্য ব্যবহার করতো। এই হচ্ছে মিসক্রিয়ান্ট আর সাব সার্ভিস অ্যাক্টিভিটিস, এই দুইটা বিষয় একটু জেনে রাখতে হবে কিন্তু। পরবর্তী প্রশ্ন দেখো, সুশিক্ষিত মানুষ মাত্রই অশিক্ষিত, এটা কোন ধরনের বাক্য? অবশ্যই কি সরল বাক্য। কোন বাক্য? সরল বাক্য। একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলেই কি সরল বাক্য। এই যে মাত্র কিন্তু আমরা বাক্য সম্পর্কে কথা বলে আসলাম, সরল, জটিল, যৌগিক, এই 3টা বিষয় আমাদের একটু পড়ে রাখতে হবে। কোনটি কেশের প্রতিশব্দ নয়? অলোক কেশের প্রতিশব্দ, চিকুর প্রতিশব্দ, কুন্তল প্রতিশব্দ, অসিত অর্থ কি? কৃষ্ণ বা কালো। তাহলে কি হলো? 3টা প্রতিশব্দ আছে, অসিত প্রতিশব্দ নয়। দেখো কেশের প্রতিশব্দ কি? চুল, কুন্তল, অলিক, চিকর। অসিত কালো, কৃষ্ণ, শ্যাম, কৃষ্ণবর্ণ। সমুদ্র কি? সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি। সূর্য কি? রবি, আদিত্য, অর্ক, ভানু, প্রভাকর, মিহির, দিবাকর। বায়ু কি? মলয়, সমীর, সমীরণ, পবমান ইত্যাদি। রবিবার থেকে পরীক্ষা শুরু। এখানে রবিবার কোন কারক? রবিবার কোন কারক? অপাদান কারক, অধিকরণ কারক, করণ কারক নাকি কর্মকারক? কি হবে? অধিকরণ কারক। অধিকরণ কারক নিয়ে একটু আলোচনা করি। দেখো অধিকরণ কারকের বিভিন্ন প্রকারভেদ আছে, তার মধ্যে একটা আছে কি? স্থানাধিকরণ বা আধারাধিকরণ। আধারাধিকরণ কি? যে স্থানে বা যে আধারে ক্রিয়াটি অনুষ্ঠিত হয় সেই স্থানকে কি বলা হয়? অর্থাৎ ক্রিয়া যে স্থানে সংগঠিত হয়েছে, স্থান বোঝাইলে কি হচ্ছে আমার? অধিকরণ কারক হচ্ছে। কালাধিকরণ, কাজটি কি? যে সময়ে কাজটি সম্পন্ন হয় তাকে কি বলা হয়? কালাধিকরণ। অর্থাৎ বিকালে ফুটবল খেলে, কোন সময়ে? বিকালে। বিষয়াধিকরণ, কোনো বিষয়ে কি বোঝায়? দক্ষতা বা অদক্ষতা বোঝায়, তাহলে কি? বিষয়াধিকরণ। অধিকরণ কারক। ভাবাধিকরণ কি? একটা ঘটলে আর একটা অবশ্যই ঘটবে, যেমন সূর্যোদয়ে কি হয়? অন্ধকার দূরীভূত হয়। সূর্যোদয় হলে কি হবে? অন্ধকার অবশ্যই দূরীভূত হবে। এই একটি ক্রিয়া কি অন্য ক্রিয়ার উপর নির্ভর করে নির্ভরশীল ক্রিয়াপদটির ভাববাচ্যে পরিণত হয়ে কি হয়? অধিকরণ কারক। আর এই অধিকরণ কারক কি? ভাবাধিকরণ কারক। অধিকরণ কারক কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অধিকরণ কারক থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, আমাদের অধিকরণ কারকটা অবশ্যই পড়তে হবে। নিচের কোনটি শুদ্ধ বানান? মুহুর্মুহু বানানে কি হয়? সবগুলো রস্যকার। সবগুলো রস্যু, সবগুলো কি হয়? রস্যু হয়। দেখো এখানে গুরুত্বপূর্ণ বানান দেওয়া আছে, একটু আগে আমরা দেখালাম। পরিপক্ক বানানটা একটু ঠিক করে নিবা, কয় বয় হবে। ওকে, এই বানানগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই বানানগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে আমাদেরকে। নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ নয়? ছায়ানট, যুগবাণী, চক্রবাক, প্রলয় শিখা। কাব্যগ্রন্থ নয়। ছায়ানট কাব্যগ্রন্থ, চক্রবাক কাব্যগ্রন্থ, প্রলয় শিখা কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ নয় কোনটি? যুগবাণী হচ্ছে তার কি? কাব্যগ্রন্থ নয়। দেখো কাব্যগ্রন্থের মধ্যে কি কি আছে? অগ্নিবীণা, বিষের বাসী, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হুন্দল বিশেষভাবে উল্লেখযোগ্য। এই অগ্নিবীণা থেকে কি নেওয়া হয়েছে? বিদ্রোহী কবিতা নেওয়া হয়েছে। বিদ্রোহী কবিতা। অগ্নিবীণার দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী, আর প্রথম কবিতা কি? প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। প্রথম কবিতা প্রলয় উল্লাস। দেখো ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, মৃত্যুখোদা, এগুলো কি? তার গল্প উপন্যাস। আর যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি, এগুলো তার
প্রবন্ধ গ্রন্থ। রুদ্রমঙ্গল থেকে কি নেওয়া হয়েছে? আমার পথ। আমার পথ কি থেকে নেওয়া হয়েছে? রুদ্রমঙ্গল থেকে। মোমেন্টাস শব্দের অর্থ কি? গুরুত্বপূর্ণ, ক্ষণস্থায়ী, স্মৃতিচিহ্ন, কুন্তল। মোমেন্টাস শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। দক্ষিণা সমীর তার গ্যাস হয়েছে কি অধীর আকুল, শূন্যস্থানে কি বসবে? দেখো, সুরে, সুগন্ধে, গন্ধে। কবিতার চরণ। কবিতার চরণ কোন কবিতা? তাহারেই পড়ে মনে। কে লিখেছেন? সুফিয়া কামাল। তাহারে পড়ে মনে, এটাকে কি বলা হয়? সংলাপধর্মী কবিতা। সংলাপধর্মী কবিতা। পাশাপাশি এই কবিতায় কি আছে? নাটকীয়তা আছে। কি আছে এই কবিতায়? নাটকীয়তা। এখানে কি হবে? দক্ষিণা সমীর গন্ধে হয়েছে কি অধীরাকুল। দেখো, এ কবিতায় সংলাপধর্মী কবিতা। সংলাপধর্মী কবিতাকে দুইজন ব্যক্তির সংলাপের বা কথোপকথনের মধ্য দিয়ে কবিতার কাহিনী এগিয়ে চলেছে। একজন ব্যক্তিকে কবি আর একজনকে কবি ভক্ত। দেখো, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। কে বলতেছে? কবি ভক্ত। বসন্তে বরিয়া লবে নাকি তব বন্দনায়। এটা কে বলেছেন? কবি ভক্ত। এখন কবি কি করতেছে দেখো, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। কি বলল? দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এই যে, তাহলে গন্ধে কি কি ফোটার ফুল কথা বলা হয়েছিল? বাতাবি লেবুর ফুল, আমের মুকুল, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। দেখো, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থ নয়? কাব্যগ্রন্থ নয় কোনটা? দেখো, সোনার তরী কাব্যগ্রন্থ, বলাকা কাব্যগ্রন্থ, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। শেষের কবিতা নামের সাথে কবিতা থাকলেও কি তা কিন্তু কাব্যগ্রন্থ নয়, এটা তার কি? উপন্যাস। শেষের কবিতা নামে কাব্যগ্রন্থ দেওয়া আছে, কবিতা দেওয়া আছে নামের সাথে, কিন্তু এটা কিন্তু উপন্যাস, তার কাব্যগ্রন্থ নয়। দেখো, তার রচিত উপন্যাসগুলো আমরা দেখি। চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, এগুলো তার শ্রেষ্ঠ উপন্যাস। তার রচিত কাব্য নাটকগুলোর মধ্যে রয়েছে রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্ত করবী। মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনর্স, জন্মদিনের শেষ লেখা, এগুলো হচ্ছে তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। জগন্নাথে বিভিন্ন রাইটারের আহ, সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসতে পারে, আমাদের এটা অবশ্যই পড়তে হবে ভালো করে এগুলো। অচলের সমর্থক শব্দ কি? ভূধর, পিক, বাদা, মেদিনী। অচলের সমর্থক শব্দ কোনটি? অচলের সমর্থক শব্দ হচ্ছে ভূধর। দেখো, পৃথিবীর সমর্থক শব্দগুলো দেখো। ভূ, অবনী, ধরণী, ধরা, মহী, মেদিনী, ক্ষিতি, পৃথ্বী। পর্বত, ভূধর, অবনীধর, ধরণীধর, ধরাধর, মহীধর, এগুলো কি পর্বতের সমর্থক শব্দ। পরবর্তী প্রশ্ন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, উক্তিটি কার? বিভিন্ন সাহিত্যিক উক্তি থেকে আমাদের জগন্নাথে প্রশ্ন আসবে ডি ইউনিটে। সাহিত্যিক উক্তি। সাহিত্যিক উক্তি, এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি, নাকি জসীমউদ্দিনের উক্তি, নাকি জীবনানন্দ দাশের উক্তি, নাকি ভরতচন্দ্র রায় গুণাকার? কে বলেছেন এটা? ভরতচন্দ্র রায় গুণাকার। দেখো, বেশ কিছু উক্তি দিয়ে রেখেছি আমরা এখানে। এই উক্তিগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই উক্তিগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই উক্তিগুলো বিগত বছরগুলোতে এসেছে। দেখো, প্রথম উক্তি দেখো, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কে বলেছেন? মুনির চৌধুরী। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? কে বলেছেন? রঙ্গলাল মুখোপাধ্যায়। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কে বলেছেন? সুকান্ত ভট্টাচার্য। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। কে বলেছেন? কামিনী রায়। এখন যৌবন যার, মিছিলে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। কে বলেছেন? হেলাল হাফিজ। জন্মই আমার আজন্ম পাপ। কে বলেছেন? দাউদ হায়দার। এইগুলো আমাদেরকে সুন্দর করে পড়তে হবে, এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষার ক্ষেত্রে। সাহিত্যিক উক্তিগুলো আমাদের অবশ্যই সুন্দর করে মুখস্থ করতে হবে। পরবর্তী প্রশ্ন, তাহারেই পরে মনে কবিতা কোন জাতীয় কবিতার অন্তর্ভুক্ত? মাত্র এটা নিয়ে আলোচনা করলাম। তাহারেই পরে মনে কবিতা কি একটা সংলাপধর্মী কবিতা, আর এই কবিতায় কি নাটকীয়তা বিদ্যমান? তাহলে এখানে সংলাপ নির্ভর কবিতা। পরবর্তী প্রশ্ন, মোহনিদ্রা কোন সমাস? সমাস থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে। তো মোহনিদ্রা কি? মোহরূপ নিদ্রা। মোহ রূপ নিদ্রা, এটা আমাদের কি? রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস। দেখো, উপমান আর উপমিত থেকে কিন্তু আমাদের যে প্রশ্নগুলো বিগত বছরে এসেছে, উপমান আর উপমিত, একটু বেসিক আলোচনা একটু বলে দিই। দেখো, উপমানের ক্ষেত্রে আমরা কি জানি? এটাও তুলনা হয়, উপমিততেও কি তুলনা হয়। দুইটা ক্ষেত্রেই কি তুলনা করি আমরা। কিন্তু উপমান হইলে কি তুলনাটা সত্যবাচক হয়, সত্য হয়। আর উপমিতর ক্ষেত্রে কি হয়? মিথ্যা তুলনা হয়। মিথ্যা তুলনা হয়। পরবর্তী প্রশ্নে যাই আমরা।
বিলাসী গল্পে ন্যাড়া তার এক আত্মীয়ার কাহিনী উল্লেখ করে কি বোঝাতে চেয়েছেন? ওই আত্মীয়ার কাহিনীতে কি দেখতে পাই আমরা? ওই আত্মীয়া প্রথম কি বলতেছিল, সে তার স্বামীর সাথে সম্বরণে যাইতে চায়, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে কি, তার স্বামীর লাশের পাশে সে বসে থাকতে পারতেছে না। হচ্ছে দেখাচ্ছে সে তার স্বামীকে অনেক ভালোবাসে, বাট সে তার স্বামীকে ভালোবাসতো না। এটা কি ছিল? তার মেকি প্রতিভক্তি বা ভণ্ডামি ছিল। তাহলে স্বামীর গুরুত্ব না, স্বেচ্ছাচারিতা না, প্রেমের মহিমা না, কি হবে? মেকি, স্বামী, প্রেম। পরবর্তী প্রশ্নে যাই। সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতের এই বয়স যেমন হয়ে উঠতে পারে তা বোঝাতে কোনটি প্রযোজ্য? কেমন হয়ে উঠতে পারে? নিরীহ, কর্মহীন, ভয়ঙ্কর, আপোষহীন। কেমন হয়ে উঠতে পারে? এই বয়স হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। এই বয়স মানে 18 বছর বয়স। দেখো, সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত তার ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কোথা থেকে? ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে। এই কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনে ঝুঁকি নেওয়ার উপযোগী। এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এদের ধর্মই হলো কি? আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্য দিয়ে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া, পাশাপাশি সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা, সর্বনাশের অভিজ্ঞতা হয়ে উঠতে পারে এরা ভয়ঙ্কর। পরবর্তী প্রশ্ন। উচ্চারণ রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? কি কি বলেছে দেখো, উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি। পশ্চাৎ বলতেছে কি, সম্মুখ বলতেছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। তো উচ্চ মধ্য সম্মুখের এ, ও, এ, অ। কি হবে? উচ্চ মধ্য সম্মুখ কোনটা? এ। আমরা ছকে যাই, দেখো ছকটা সুন্দর করে আমরা দেখার চেষ্টা করব। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, সম্মুখ, মধ্য, পশ্চাৎ। দেখো, উচ্চ মধ্য, উচ্চ সম্মুখ কোনটা? রস্বই। আর উচ্চ পশ্চাৎ কোনটা? রস্যু। উচ্চ মধ্য সম্মুখ কোনটা? এ। আর উচ্চ মধ্য পশ্চাৎ কোনটি? ও। নিম্ন মধ্য সম্মুখ কোনটা? এ। আর নিম্ন মধ্য মধ্য কোনটা? অ। আর নিম্ন মধ্য মধ্য কোনটা হলো? আ। এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু ভালো করে পড়তে হবে। এই ছকটা আমাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, কোনটা কোন ধ্বনি, এটা আমাদেরকে কি করতে হবে? অবশ্যই পড়তে হবে। এটা কি হলো? পশ্চাৎ হলো, পশ্চাৎ হলো। আর এটা কি হচ্ছে? একটাই মাত্র মধ্য। সেই মধ্যটা কি? আ। আ আমাদের কি হচ্ছে? মধ্য হচ্ছে। আর বাকিগুলো কি হচ্ছে? একটা সম্মুখ, একটা পশ্চাৎ, একটা সম্মুখ, একটা পশ্চাৎ, আর একটা শুধু কি হচ্ছে? মধ্য। সেটা কি? আ। এই স্বরধ্বনির ছকটা কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই স্বরধ্বনির ছকটা কিন্তু আমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। এই ছকটা যদি আমরা মনে রাখতে না পারি, তাহলে কিন্তু পরীক্ষা একটা মার্ক আমরা মিস করতে পারি। কি ধরনের প্রশ্ন আসতে পারে? বলতে পারে যে কোনটি উচ্চ পশ্চাৎ, কোনটি উচ্চ সম্মুখ, কোনটি উচ্চ মধ্য। এছাড়া বলতে পারে কোনটি উচ্চ পশ্চাৎ, বলতে পারে কোনটি নিম্ন মধ্য পশ্চাৎ, কোনটি নিম্ন, এগুলো বলতে পারে। পাশাপাশি কোনটা সংবৃত, এটা বলতে পারে। কোনটা অর্ধ সংবৃত, এটা বলতে পারে। কোনটা অর্ধ বিবৃত, এটা বলতে পারে। কোনটা বিবৃত, এটা বলতে পারে। একটু এই ছকটা মুখস্থ করতে হবে। ছকটা খুবই গুরুত্বপূর্ণ। ছকটা আমাদের খুব 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 গুরুত্বপূর্ণ। দেখো, প্রমিত বানান রীতি অনুযায়ী কোন বানানটি শুদ্ধ? পিপীলিকা বানানে কি আমরা কি জানি? রস্যি দীর্ঘি রস্যি, পিপীলিকা। তাহলে পিপীলিকা বানানটাকে দেখি। রস্যি দীর্ঘি রস্যি, এখানে ঠিক আছে পিপীলিকা বানান। এখানে পিপীলিকা বানান ভুল, এখানে পিপীলিকা বানান ভুল, এখানে পিপীলিকা ঠিক আছে। পরে কি? নির্নিমেষ। নির্নিমেষ বানানটা আমরা দেখি কোথায় ঠিক আছে। নির্নিমেষ কোথায় ঠিক আছে? এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, এখানে ভুল। তাহলে সঠিক উত্তর ওটা। দেখো, বানানের জন্য এই চারটা তোমরা অবশ্যই দেখবে, এর মধ্যে পরিপক্ক বানানটা একটু ঠিক করে নিও তোমরা। দেখো, মেয়াদ কোন ভাষা থেকে আগত শব্দ? সংস্কৃত, ফার্সি, তুর্কি, আরবি। কোন ভাষার শব্দ? প্রশ্ন অবশ্যই পড়তে হবে। কোন ভাষার শব্দ এখানে? আরবি ভাষার শব্দ। বিগত বছরের প্রশ্ন পড়লে আমরা অবশ্যই পারবো এগুলা। সংযোগকার, সংস্কার কোন সন্ধির অন্তর্গত? সন্ধির ক্ষেত্রে কি পড়িয়েছি বারবার করে? মুখস্থ করতে বলেছে কি? বিশেষ নিয়মে সাধিত সন্ধি। কোনটা? বিশেষ নিয়মে সাধিত সন্ধি। আর একটা কি? নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ মানে কি? এর কোনো কি হয় না, নিয়ম হয় না। আর বিশেষ নিয়মে মানে কি? নিয়ম আছে কিন্তু মানে না। নিয়ম আছে কিন্তু মানে না। তাহলে সংস্কার এটা কি ছিল? সংস্কার ছিল বিশেষ নিয়মে সাধিত সন্ধি। দেখো, এই চারটা পড়তে বলেছিলাম। বিশেষ নিয়মের ক্ষেত্রে কি? সংস্কৃত, সংস্কার, উত্থান, পরিষ্কার, উত্থাপন। আর নিপাতনের সিদ্ধির ক্ষেত্রে পতঞ্জলি, বনস্পতি, তস্কর, আশ্চর্য, বৃহস্পতি, একাদশ, পরস্পর, গবাক্ষ, এগুলো পড়তে বলেছি কিন্তু।
নিচের কোন গুচ্ছ তদ্ভব শব্দ? তদ্ভব কোনটা? চন্দ্র সূর্য এটা বাদ হয়ে যাচ্ছে, আইন আদালত এটা হচ্ছে না, নীল লাল সবুজ এটা হচ্ছে না, কি হবে তদ্ভব কোনগুলো? চোখ, নাক, কান, মাথা। এই যে তদ্ভব শব্দের এই যে হাত পা, নাক কান জিভ দাঁত হাতি, এগুলো কি তদ্ভব ভাষার শব্দ। ভীষণ কোন ধরনের পদ? ভীষণ কি একটা বিশেষণ? ভীষণ কি বিশেষণ? তাহলে পদ প্রকরণ থেকে কিন্তু প্রশ্ন আসবে আমাদের পরীক্ষায়। জনাকীর্ণ কোন সমাস? জন দ্বারা আকীর্ণ, এটা কিন্তু এইচএসসি তে আমরা অনেকবার পড়েছি। এটা কোন সমাস? তৎপুরুষ সমাস। কোন সমাস? তৎপুরুষ সমাস। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এই বক্তব্যটা কে দিয়েছিল? আহমদ শরীফ, মোহাম্মদ শহীদুল্লাহ, হুমায়ুন আজাদ, মোহাম্মদ আব্দুল হাই? কে বলেছিল? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সাড়া এবং সারা শব্দের অর্থ দুটির মধ্যে ঠিক উদাহরণ করি। দেখো, সাড়া মানে কি? কোনো কিছুতে সাড়া প্রদান করা, অর্থাৎ সাড়া, স্বাভাবিকভাবে বলি যে সাড়া প্রদান করা বা হ্যাঁ সূচক কথাবার্তা বলা। আর আর এই সাড়া মানে কি? সম্পূর্ণ, সম্পূর্ণ বা সমগ্র। তাহলে সারা বেলা হয় না, কি হবে? সারা বেলা হবে, সারা বেলা। তাহলে এটা ভুল। সারাদিন এটা ঠিক আছে, সারাহীন এটা ঠিক আছে, এটা সঠিক উত্তর। সারা বই আর সারা দেশ হয় না, কি হবে? সারা দেশ। সাড়া নেই, সাড়া দাও, এই যে কি হবে? সাড়া নেই, কি নেই? সাড়া নেই। পরবর্তী প্রশ্ন, বারোয়ারি শব্দের অর্থ কি? সকলের তরে, সর্বজনীন, মঙ্গলজনক, সম্মিলিত পূজা। শব্দ অর্থ থেকে প্রশ্ন এসেছে। বিলাসী শব্দ অর্থ, বিলাসী শব্দ অর্থ থেকে। তাহলে বারোয়ারি অর্থ কি? বারোয়ারি অর্থ কি? সর্বজনীন। বারোয়ারি অর্থ সর্বজনীন। মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? মাসি পিসি গল্পে চায়ের দোকান কি শহরের বাজারে নাকি গ্রামের হাটে, পুলের কাছে, কাছারি বাড়ির কাছে? মাসি পিসি গল্পে চায়ের দোকান হচ্ছে পুলের কাছে। লাল সালু উপন্যাসটি কোন ভাষায় অনূদিত হয়েছে? ইংরেজি, বা হয় ইংরেজি ফরাসি জার্মানি, ইংরেজি শুধু ফরাসি, কোনোটি নাই। কোন ভাষায়? ইংরেজি এবং ফরাসি। লাল সালু উপন্যাসে মরণযোগ্য যন্ত্রণা পাচ্ছে কে? সনুর বাপ, হাসুনুর মা, খেতানির মা, তাহেরের বাপ? মরণযোগ্য যন্ত্রণা পাচ্ছে সনুর বাপ। লোকটি দরিদ্র হলেও সৎ, বাক্যটির যৌগিক রূপ। তাহলে যৌগিক রূপ কিন্তু নিয়ে আসতে হবে, তবুও নিয়ে আসতে হবে, যেটাই নিয়ে আসি আমরা দেখি। আমরা যেহেতু যৌগিক করবো তাহলে কি করব? কিন্তু নিয়ে আসবো, ও এবং কিন্তু এগুলো আমরা নিয়ে আসবো। লোকটি সৎ এবং দরিদ্র, বলছে লোকটি দরিদ্র হলেও সৎ, তাহলে লোকটি সৎ এবং দরিদ্র এটা ভুল। কারণ আগে কি? আগে হচ্ছে সে দরিদ্র, দেন সে সৎ। লোকটি দরিদ্র কিন্তু সৎ, এটা ঠিক আছে। লোকটি যদিও, যদিও তবুও বললে আবার কি হয়ে গেল? জটিল হয়ে গেল। যদিও লোকটি, এটাও হয় নাই। তাহলে সঠিক উত্তর কি? লোকটি দরিদ্র কিন্তু সৎ। কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাদণ্ড ভোগ করেছিলেন? কোন কবিতা? বিদ্রোহী না, কান্ডারি হুঁশিয়ার না, অগ্রগতিক না? কোন কবিতা? আনন্দময়ীর আগমনে। দেখো, কাজী নজরুল ইসলাম তার আনন্দময়ীর আগমনে কবিতাটি রচনার জন্য কারারুদ্ধ হন এবং 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। তিনি প্রলয় শিখা গ্রন্থের জন্য 6 মাস কারাদণ্ডে দণ্ডিত হন। তার মোট নিষিদ্ধ গ্রন্থ কয়টি? 5টা। এর মধ্যে বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যোগবাণী, এগুলো তার কি ছিল? নিষিদ্ধ গ্রন্থ ছিল। তার নিষিদ্ধ গ্রন্থ থেকে কিন্তু প্রশ্ন হতে পারে আমাদের। বুদ্ধি বিবেচনা থাকলেও তা আবার স্বার্থের ঘরে ঢাকা, কার প্রসঙ্গে বলা হয়েছে? মজিদ, খালেক, ব্যাপারী, তাহের কাদের, আক্কাস? কার ব্যাপারে বলা হয়েছে? তাহের কাদেরের ব্যাপারে। দেখো সেই অংশটা আমরা একটু দেখি। বুড়ো বাপ তার ঠ্যাঙা ছিল, এখানে ঠ্যাঙা দীর্ঘ মানুষ, মা ছোটখাটো কুকরানো, কিন্তু দুজনের মুখে বিষ। ঝগড়া ফ্যাসাদ লেগেই আছে, তবে একদিন এমন লাগে যে খুনাখুনি হবার জোগাড়। বুড়ো লোকটা কি? তেড়ে আসে বারবার, ঘুম ধরা হাড় কড় কড় করে। বুড়ি ওদিকে নড়ে চড়ে না, এক জায়গায় বসে থেকে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রাজ্যের গালাগাল জুড়ে দেয়। শুনে হাসুনুর মায়ের কান লাল হয়ে ওঠে আর আঁচলে মুখ লুকিয়ে হাসে। তাহের কাদের আর কনিষ্ঠ ভাইকে রতন, তাহের কাদের কনিষ্ঠ ভাইকে রতন, তাদের বুদ্ধি বিবেচনা থাকলেও কি তা আবার স্বার্থের ঘরে অন্ধ। কারণ কি? সামান্য বাপের জমি আছে, বাপের সাথে যদি রেগে যায়, বাপ যদি অন্য কাউকে জমি লিখে দেয়, তাহলে তো লস প্রজেক্ট হয়ে গেল। ঘর আছে, লাঙল গরু আছে, তারও দিন ঘনিয়ে এসেছে আর বর্ষাও ঠেকে কিনা সন্দেহ। তাই তারা সব কি চুপ করে শুটে, যে বাপের কিছু জমি জায়গা আছে আমরাই পাবো, অযথা কি করার দরকার নেই, অযথা হচ্ছে বাপের সাথে, বাপের সাথে কি করার দরকার নেই, আমাদের ঝামেলা করার কোনো দরকার নেই। দেখো এখানে, গুপ্তচরের সহায়তা ছাড়া আমরা এক পাও এগোতে পারতাম না, উক্তিটি কে করেছিল? মির্জাফর করে নাই, উমিচাঁদ করে নাই, রাজবল্লভ করে নাই, কে করেছিল? জগৎ শেঠ। কোথায় করেছিল আমরা একটু দেখি। দেখো, মির্জাফর। তুমি তাহলে এখানে এসো, উমিচাঁদজিকে আবার আমার এই সাংকেতিক মোহরটা দিও, তাহলেই তোমার কথা বিশ্বাস করবে। তাকে বলো 2 নম্বর জায়গায় আগামী মাসের 8 তারিখে কি করবে? লেখাপড়া হবে। মির্জাফর এটা কার কাছে দিচ্ছিল? রাইসুল জুহালাকে। রাইস কি বলছে? হুজুর,
সাংকেতিক মোড়টা নিয়ে বেরিয়ে গেল। তারপর মির্জাফর কি বললো, রাইসুল ঝালা খুবই চালাক, সে উমিসাদের বিশ্বাসী লোক, ওর সামনে শেঠজির ও কথা বলা ঠিক হয়নি। জগৎ শেঠ কি বলল, আমি শুধু বলেছি কি হতে পারে। মির্জাফর, কত কিছুই হতে পারে শেঠজি, আমরা কি দিনকে রাত করে তুলছি না? নবাবের মীর মুন্সি আসল চিঠি গায়েব করে নকল চিঠি পাঠাচ্ছে কোম্পানির কাছে, তাতেই তো ওদের এত খেপিয়ে দেওয়া সম্ভব হয়েছে। বুদ্ধিটা অবশ্য রাজবল্লভের, কিন্তু ভাবুন তো কতখানি দায়িত্ব এবং বিপদের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে নবাবের বিশ্বাসী মীর মুন্সি। জগৎ শেঠ, তা তো বটেই, গুপ্তচরের সহায়তা ছাড়াও আমরা এক পা এগোতে পারতাম না। তাহলে কথাটা কে বলেছেন? জগৎ শেঠ। এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো দেখলাম, আশা করি তোমরা প্রতিটা প্রশ্ন ক্লিয়ার হয়েছে। এই এই জায়গা থেকে তোমরা এই বিষয়গুলো খুব ভালো করে পড়বে। আর তোমরা তো সবই তোমাদের পড়া, এখন জাস্ট রিভিশনের সময়, তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। আশা করি তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিউটিতে ভর্তি পরীক্ষায় খুবই ভালো ফলাফল অর্জন করবে। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে।